গুড মর্নিং। গুড মর্নিং। আনকার সুগন্ধিত নতুন একটি পর্বে স্বাগত জানাই। আজ ৩রা জুলাই, আজকে আমাদের অমরনাথ যাত্রা প্রথম দিন। আমরা আজকে অমরনাথ যাত্রায় বেরোচ্ছি। হ্যাঁ, আমরা রেডি হয়ে গেছি, আমরা অপেক্ষা করছি গাড়িটা আসার জন্য। এই গাড়িতে করে আমরা চলে যাবো হচ্ছে চন্দনবাড়ির উদ্দেশ্যে, কায়ালগাঁও থেকে। ওখানে লাইন পড়বে, তারপরে আজকে আমাদের যাত্রা হবে শেষনাগ অব্দি। তো শেষনাগ থেকে পরের দিন যাবো আমরা পঞ্চতরণী অব্দি। এখন অব্দি সেই প্ল্যান আছে। পঞ্চতরণী থেকে আমরা তারপরের দিন দর্শন করব। খুবই এক্সাইটেড লাগছে। আমরা এরকম একটা গাড়িতে উঠে গেছি, শেয়ার গাড়িতে চেপে চুপে বসে আছি কোন রকমে। তা আমরা এখান থেকে চন্দনবাড়ি যাবো। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল যে সবাই একসাথে একটা গাড়িতে যাবো, কিন্তু গাড়ি এখন পাওয়া যাচ্ছে না, প্রচন্ড ইয়ে। আগে থেকে আমাদের বুক করা ছিল না, তাই আমরা নিজেরা নিজেদের মতো করে বুক করে চলে গেছি। সবই ভোলের কৃপা, ভোলে যাবে নিয়ে যাবে, সেইভাবে যাবো। চন্দনবাড়ি বেস ক্যাম্প পৌঁছেই আমরা এখান থেকে একটা লাঠি নিয়ে নিয়েছিলাম, আর লাঠির দাম পড়েছিল 40 টাকা। আমাদের টিম একসাথে আছি এখন। বাইকটা কিন্তু দারুণ লাগছে, একদম আলাদা একটা লাগছে, বলো। আজকে প্রথম দিন আমরা যাত্রা করছি, একদম। আর প্রচুর ভিড়। হ্যাঁ, প্রথম দিনের যাত্রা একটা আলাদাই মাহাত্ম্য থাকে। প্রথম দিনের যাত্রা আলাদাই মাহাত্ম্য থাকে সবসময়। চলো পরে উপরে গিয়ে দেখা হচ্ছে। জয় বলে, যাই বলে। সাংঘাতিক ভিড়, সাংঘাতিক। তা আমরা এখানে চলে এসেছি, প্রচন্ড ভিড় প্রথম দিনে। আমাদের অনেকটা দেরি হয়ে গেছে। এখন আমরা একটা ভান্ডারাতে যাচ্ছি, কিছু হালকা কিছু খেয়ে নিয়ে আমরা রওনা দেবো। অল্প করে পোহা খেলাম, এতক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম ওদের জন্য। অবশেষে আমরা যাত্রা শুরু করলাম। হ্যাঁ, আমি একবার লঙ্গরখানা থেকে উঠেই ডান দিকে এখানে রয়েছে আর কি, ওয়াশরুম আছে, ফ্রেশ হয়ে নিলাম। আর এখানে পরপর প্রচুর ঘোড়া আছে, আপনারা চাইলে ঘোড়া নিতেই পারেন। আর লাঠি আপনারা নিচে যদি নাও নিতে নিচে যদি ভুলে যান, আপনি ওপরেও কিন্তু এখানে লাঠি পেয়ে যাবেন, স্টিক পেয়ে যাবেন। তো এখন আমরা আমাদের প্রথম যাত্রার দিকে যাচ্ছি। আজকে আমরা আগেই বলেছি আমি সকালে, আজকে আমরা শেষনাগ অব্দি যাবো, 12 কিলোমিটার। তো এখনো পর্যন্ত চড়াই আসেনি। আমরা আমাদের যাত্রা শুরু করলাম। আমাদের অলরেডি অনেকটা লেট হয়ে গেছে, রোদ খুব চড়া, কিন্তু আমরা না থেমে এবার চলবার পথে অজস্র লঙ্গর, অজস্র খাওয়া দাওয়াতে আপনাদের কোনো সমস্যা হবে না। যাই বলে বলে আপনাদের খাওয়াচ্ছে, আপনাদের ঠিক যতটা প্রয়োজন ঠিক ততটা খাবেন, খাবার নষ্ট করবেন না। আমার ঠিক যতটা প্রয়োজন আমি ততটাই খেয়েছি। তো চলুন, দেবার্গ তুমি কি খেয়েছো? আচ্ছা, দেবার্গ কি খেয়েছে, দেবার্গ একবার বলে দাও। শাহী পনির খেলাম, পরাঠা ছিল একটা, আর পায়েস ছিল। আচ্ছা, আমরা পোহা আর শুভ একটু হালুয়া নিয়েছিল, একটু হালুয়া। আর চাটা খেয়েছিলাম আমি। হ্যাঁ, ও চাটা ভালো নয়। আর কিছু পাওনি? হ্যাঁ, আর কিছু খাইনি। অল্প অল্প খেয়ে চলো। হ্যাঁ, অল্প অল্প খেয়ে যাচ্ছি। আপনারা শুধু মানে এই দৃশ্যটা দেখুন, এই ভ্যালিটা সত্যি অপূর্ব। আচ্ছা, এখানে একটা তথ্য দিয়ে রাখি, এখানে কিন্তু প্রচুর লোক সবসময় ঘোরার জন্য আপনাকে আই কার্ড নিয়ে দেখাচ্ছে যে তারা অথরাইজ। একদম একদম। আমরা এখন চলেছি আমাদের যাত্রার দিকে। 26 জুন আমার জন্মদিন। আগের বছর ফুকেটে একটা স্বপ্ন দেখেছিলাম, ভগবানকে বলেছিলাম, আমার আরাধ্যাকে, যে সামনের বছর জন্মদিন অমরনাথে। শুভকে বলেছিলাম, শুভ বলেছিল বলছিস? হ্যাঁ না বলছি। সেই দিন থেকে অল্প 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 করে স্বপ্ন দেখা, নিজেকে প্রস্তুত করা শুরু, যে সামনের বছর 25শে জুন কাটাবো অমরনাথে ভগবানের কাছে। একদিন দেবী পার্বতী
ভগবান শিবকে জিজ্ঞেস করেন, প্রভু আপনি অমর, অমরত্বের রহস্য কি? আমি জানতে চাই আপনি কিভাবে অমর হয়েছেন। দেবাদিদেব মহাদেব প্রথমে বলেছিলেন না, কারণ এটি ছিল এক গোপন ও মহামূল্যবান জ্ঞান। বহু সাধনা করেও দেবতা, গন্ধর্ব, মুনি, ঋষিরাও এই গোপন কথা জানতে পারেনি। কিন্তু পার্বতী অনুরোধে অবশেষে মহাদেব সিদ্ধান্ত নেন এই অমর কাহিনী তিনি পার্বতীকে বলবেন, তবে এমন স্থানে যেখানে কেউ কিচ্ছু শুনতে পারবে না। আচ্ছা, এখান থেকে শেষনাগ হচ্ছে 12 কিলোমিটার আর হোলিকে হচ্ছে 32 কিলোমিটার। এখান থেকে আমাদের চড়াই শুরু হচ্ছে। এখানে একটা সিকিউরিটি চেক হচ্ছে, সিকিউরিটি চেক। এবার চড়াই শুরু হচ্ছে, ডাকছে ওদিকে আর্মি। আমরা যাব। এখান থেকে কিন্তু ঘোড়া যাওয়ার পথটা আলাদা হয়ে গেল। আমরা যে পথ দিয়ে উঠলাম তার পাশ দিয়ে পথ দিয়ে যাচ্ছে ঘোড়া। যারা পিট্টু যাবে, যারা ঘোড়া করে যাবে, তারা এই পথটা দিয়ে যাবে। আমাদের এই পথে আপাতত কোনো ঘোড়ার উপদ্রব নেই। এই শুরু হলো আমাদের শেষনাগের পথে চড়াই। এখন হয়তো 3 কিলোমিটার পর্যন্ত এরকমই চড়াই থাকবে। জয় ভোলে বলতে বলতে আমরা ঠিক এগিয়ে যাব। আগে যারা এসেছেন তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে পথ নাকি এখন অনেক সহজ হয়ে গেছে। আগে নাকি পথ অনেক দুর্গম পথ ছিল। তো আমরা এগিয়ে চলেছি আর শরীরে এখনো পর্যন্ত কোনো ক্লান্তি লাগছে না। দেবাদিদেব মহাদেব যখন দেবী পার্বতীকে অমর কথা শোনাতে নিয়ে যান, তখন তিনি সবার প্রথম নন্দীকে রেখে আসেন পেহেলগাঁওতে। এই পেহেলগাঁও থেকে কিন্তু অমরনাথ যাত্রা শুরু। আর অমরনাথ যাত্রা বেস ক্যাম্প চন্দনবাড়ি, মানে সেখানে কিন্তু ভগবান চাঁদকে ত্যাগ করেন। এখান থেকে চড়াইটা কিন্তু বেশ স্টিফ, প্রচন্ডই। বন্দিতে অ্যাজ ইউজুয়াল আগে চলে গেছি। 2 কিলোমিটার হলো, আমরা সবে 2 কিলোমিটার হলো আসলাম। একটু একটু করে চড়াই, দম ফুরিয়ে আসে বারে বারে, তবুও থেমে থাকে না কেউ। কারণ পথটা শেষ হয় সে পবিত্র গুহায়, তারই দ্বারে। আমরা অনেকটা চলে এসেছি, পুরোটাই চড়াই চলছে। সামনে এরকম পুরো খাড়া থাকবে চড়াইটা, দেখতে পাচ্ছেন সামনে এরকম পুরো খাড়া থাকবে চড়াইটা। তার আগে এখানে 2 মিনিট একটু দাঁড়িয়ে জল খেয়ে নিয়ে রওনা দেবো। তবে আমরা এতক্ষণ যা হাঁটলাম, 3 জনের অভিজ্ঞতা, আমরা কিন্তু চড়াইটাতে বেশি দাঁড়াইনি, একদম টানাই আমরা চলে আসছি। ফার্স্ট আমরা যা দাঁড়ালাম আপনাদের দেখালাম, যাতে শ্বাসটা একদম শরীরটা একেবারে ছেড়ে না দেয়, তার জন্য আমরা বেশি দাঁড়াচ্ছি না। আমরা তার জন্য একেবারে মুখটা হা রেখেছি, মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি করে আমরা এগিয়ে চলেছি। আর একটু কুঁজো হয়ে আমরা হাঁটছি, যাতে স্ট্রেট হয়ে হাঁটলে অনেক সময় পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা আমাদের একজন এখানে বললেন। এখান থেকে অনেকেই শর্টকাটটা ধরে উপরে উঠে যাচ্ছে, আর লং ভাবে যেতে গেলে এই পথটা ধরে যেতে হবে। তো আমরা লংটা ধরেই আপাতত এগিয়ে যাব। ঠিক ফিলিংসটা ক্ষীরগঙ্গার মতো। ক্ষীরগঙ্গাতে গাইড ছিল তাই এরকম ভাবে উঠেছি, এখন তো কোনো গাইড নেই তাই আর রিস্ক নিলাম না। এখন এরকম ভাবে লঙ্কার দিয়ে যাবো। জয় ভোলে। দেবারগড় স্মার্টও আছে, বলছে আমরা নিচে যেখানে চন্দনবাড়িতে ভান্ডারা যেখানে সেখানে খেয়েছিলাম, ওখান থেকে এখনো পর্যন্ত আমরা মাত্র এসছি 2.43। মনে হচ্ছে আমাদের দেখে মনে হচ্ছে যেন আমরা অনেকটা চলে এসছি, হেঁটে নিয়েছি।
এখানে দেখাতে এই দিক থেকে যদি যাই তাহলে চন্দনওয়ারি 1 কিলোমিটার, পেহেলগাঁও 17 কিলোমিটার, আর ওখানে আমাদের নেক্সট স্টপ যেটা পিশু টপ সেইটার বাকি 2.6 কিলোমিটার, আর হোলি কেভ এখনো 31.600 মানে 32 কিলোমিটারই ধরা যেতে পারে। আর এই যে শর্ট রাস্তাটা দিয়ে সবাই এখান দিয়ে উঠে আসছে। তো এই আপনারা দেখতে পাচ্ছেন যে এইবার থেকে যেগুলো পাত্তা ছিল সিমেন্টেরই ব্লক, আশা করি ওগুলো এখান থেকে এবার এরকম পাহাড়ি রাস্তা শুরু হলো। এই রাস্তাটা মোটামুটি প্লেন চড়াই সব মিলিয়ে চলছে। আমরা একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি এসে, এবার পয়েন্টটা ঠিক বুঝতে পারছি না। আমরা ভেবেই ফেলেছি এটা পিশু টপ, মানে আমরা যেখান থেকে দেখালাম যার 2.6 আমরা এতটা হেঁটে ফেলেছি, আমরা ভেবেছি এটাই পিশু টপ মনে হয়। মানে আমাদের কাছে এটাই মনে হচ্ছে 15 কিলোমিটার আমরা হেঁটে ফেলেছি, কিন্তু দেবার্গ কত বলছে? কোথায় গেল? যা দেবার্গ আর খুঁজে পাচ্ছে না। 3.08 মাত্র 3.08। না, দাঁড়িয়ে লাভ নেই। টোটাল 12 কিলোমিটারের মধ্যে মাত্র 3.08 আমরা কভার করেছি। চলা যাক। এইবার যে পথটা দিয়ে আসছি এইটা কিন্তু পুরোটাই পাথুরে পথ এবং খাড়াই পথ। এখানে লেখা নেই কত কিলোমিটার কিছু বাকি কিনা, শুধু বর্ডার রোড অর্গানাইজেশন। হ্যাঁ, আর এখানেও রাস্তা তৈরি হবে, তার জন্য অনেক কিছু রাখা আছে। আর প্রত্যেকের মুখেই একটাই কথা, হর হর মহাদেব। এখনো অনেক পথ বাকি, অনেকটা চড়াই বাকি, কিছুই মনে হচ্ছে এখনো চড়াই করিনি। কষ্ট হচ্ছে, কষ্ট হবে, সব কষ্ট ছাপিয়ে যাবে যখন তার দর্শন পাবো। তার দর্শনের জন্যই এত কিছু। যাদের মনে হচ্ছে অক্সিজেনের প্রয়োজন আছে তারা এখান থেকে অক্সিজেন নিয়ে নিতে পারেন। চলুন খাড়াইটা একবার দেখে নিন, চলুন। অমরনাথ যাত্রা মানে শুধু পাহাড় পেরোনো নয়, এটি হলো মন, দেহ, আত্মা, ভয় ও বিশ্বাসকে একত্র করে ঈশ্বরের পথে এগিয়ে যাওয়া। খুব সুন্দর একটা লেখা, ইমাজিন এ কিং উইদাউট এ ক্রাউন, ইমাজিন ইন্ডিয়া উইদাউট কাশ্মীর। খুব সুন্দর লেখা, মেসেজটা কিন্তু অনেক বেশি ডিপ। এবার সামনে একবার দেখুন নাজারাটা, আর কি আর বলবো, কতটা উঠতে হবে আমাদের। শয়ে শয়ে মানুষ চলেছে তার দর্শনের জন্য, তার টানে, ভোলে বাবার টানে। পিছুটা দেখানো 2 কিলোমিটার, শেষনাগ 11, 31। এখনো 2 কিলোমিটার রাস্তা যথেষ্ট খাড়াই, যথেষ্ট খাড়াই রাস্তা, খুবই খাড়াই রাস্তা এবং পাথুরে রাস্তা, এবং রেলিং এর সামনে কাউকে দাঁড়াতে দিচ্ছে না। আপনারা যারা অমরনাথ আসবেন, যাত্রা করবেন, তারা একটু সকাল সকাল মানে ভোর ভোর বেরোনোর চেষ্টা করবেন। আমরা করবেন আপনারা যেন গেটের ফার্স্ট দিয়ে 6টার সময় গেট খুলবে সেই সময় ঢুকে যেতে পারেন, ঢুকে যেতে পারেন, একদম চেষ্টা করবেন। কেন প্রচন্ড লাইন পড়ে, কেন আমরা শুরুই করেছি প্রায় 8:45, রোদের স্টেজ বেড়ে গেছিল এবং যত বেলা বাড়ছে তত কষ্ট হচ্ছে। কেন এখন 9:50 মানে 10টা বাজতে যায়, তার জন্য আমাদের আরো বেশি কষ্ট হচ্ছে। চেষ্টা করবেন যদি সকাল সকাল আসতে পারেন। হ্যাঁ, আমরা সকাল মানে পৌঁছে গেলে অনেক আপনাদের। হ্যাঁ, একদম তাই। তো চলুন, একদম সামনে এবার চড়াই, মারাত্মক চড়াই, আরো বেশি চড়াই।
রাস্তায় চলতে চলতে সবাই বলে জয় ভোলে বা বলবম হর হর মহাদেব। এই ধ্বনি শুধু উৎসাহ নয়, এটি একটি আধ্যাত্মিক মন্ত্র যা এই দুর্গম পথে ক্লান্তি ভোলায়, ভয় দূর করে এবং মনে সাহস দেয়। পিছু টপ 1.6 কিলোমিটার, হোলি কেভ 30 কিলোমিটার। এই তো অনেকটা কভার করে নিয়েছি, যাই বলে। এখানে কিছুক্ষণ দাঁড়াতে মানা করছে, আমরা চলে যাই। আর আমাদের চড়াইটা হচ্ছে এরকম, পিছুটা পর্যন্ত এরকম প্রচন্ডই চড়াই। এখনো অব্দি যে আপডেট, পিছুটা 1.6। ধর্মীয় মতে অমরনাথ দর্শন সফল হলে যাত্রীর জন্ম মৃত্যু বন্ধ হয়, সে মোক্ষপ্রাপ্ত হয়। এই কারণেই বহু তীর্থযাত্রী শেষ জীবনে একবার হলেও এই পথে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। আজ আমরা খুবই ভাগ্যবান, ভোলে বাবা আমাদের দর্শন দেবেন বলেন আমাদের ডেকেছেন, তাই কিন্তু আমরা ভোলের নাম নিয়ে এগিয়ে চলেছি। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, এই জলটা খেয়ে নেব, খেয়ে নিয়ে আমরা যথাযথ জায়গায় ডাস্টবিনে ফেলবো। আমরা কিন্তু এতক্ষণ যে নিম্বুসটা ক্যারি করছিলাম বা যে বোতল ক্যারি করছিলাম, আমরা কিন্তু পুরোটা যতই কষ্ট হোক ক্যারি, বাইরে আমরা কিচ্ছু ফেলিনি। পাহাড় পরিষ্কার রাখুন, দয়া করে নির্দিষ্ট জায়গায় প্লাস্টিকের বোতল বা আপনাদের সাথে যে সমস্ত যদি খাবার খান প্যাকেটগুলো নির্দিষ্ট জায়গায় ফেলুন। আমাদের টিম কিন্তু অনেক দূর পিছিয়ে গেছে, আমরা অনেকটা এগিয়ে গেছি। এটা রিকোয়েস্ট করবো, যেটা খানিক্ষণ আগে বন্ধুদাও বললো, দেওয়ারকেও বললো, যেখানে সেখানে লিডার করবেন না। এখানে কিন্তু লিডারিং করার জায়গা করা আছে, সেখানেই করবেন। আর পেহেলগাম দিয়ে আসার পথটা, মানে চন্দনবাড়ি হয়ে যাওয়ার পথটা কিন্তু অপূর্ব সুন্দর। আমি অনেকটা এগিয়ে গেছি, শুভ আসছে, অসাধারণ একটা পরিবেশ লাগছে, ভূস্বর্গে আমরা আছি। ক্লান্তি নেই, কিচ্ছু নেই, শুধু হেঁটে চলেছি, তাই তো। কথাটা বলে নি, এতটা উচ্চায়ের পর এখন, মানে এতটা চড়াইয়ের পর এখন আমরা আবার নিচে নামছি, একটু নিচে ডাউন হবে, আর অসাধারণ। আমরা আবার উপরে উঠবো, আমরা এখন নিচে নামবো, নিচে নেমে আবার উপরে উঠবো। হ্যাঁ, আর এদিক থেকে ভিউটা কিন্তু অসাধারণ। কি বলো দেবার্গ, আর কষ্ট লাগছে? কোনো কষ্ট নেই আমাদের। এই জায়গাটা এই হচ্ছে রাস্তা। আর খানিকক্ষণ আগে যে রাস্তাটা আপনাদের দেখালাম, যে আমরা ওই দিক দিয়ে যাবো, কিন্তু ঘোড়াদের রাস্তা, যারা শুরু থেকে ঘোড়া নিয়ে যাতায়াত করে তারা ঠিক ওই রাস্তাটা দিয়ে যাচ্ছেন, যাবে, আর আমাদের রাস্তাটা সোজা গিয়ে এভাবে যাচ্ছে। ঠিক, আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এখান থেকে আমাদের আর্মি সতর্ক করলেন যে 300 মিটারটা না দাঁড়িয়ে তাড়াতাড়ি চলে যেতে, কেন এখান থেকে বড় বড় পাথর পড়ে। তাই আমরা, আর এই 300 মিটারটা খুব একটা কষ্ট হচ্ছে না, একটু সমতলই রাস্তা, যদিও 1 কিলোমিটার এখনো 1 কিলোমিটার, পিছু টপে এখনো 1 কিলোমিটার বাকি। আর দেবার্গর ঘড়ি কত বলছে? 4.10 এসছি আমরা। দেবার্গর ঘড়ি কিন্তু ঠিক টাইমই বলছে, ও কিন্তু আসার আগে একটা স্যামসাং এর ওয়াচ কিনেছে, এবং আমাদের দুজন ওটা দেখেই আমরা বুঝছি কত হাঁটছি, কত কি করছি। লাস্ট 1 কিলোমিটার কিন্তু অত্যাধিকই চড়াই। আপনারা দেখবেন এইখান দিয়ে যে বাঘটা আসছে, এখান দিয়ে অনেকটাই যে চড়াই। হ্যাঁ, আমি হাঁটছি, কত মানুষ হেঁটে চলেছে, শুধু তাকে একবার দেখবে বলে।
সামনে শুধু মেঘ, পাহাড়, শূন্যতা আর শিবের অস্তিত্ব, যেখানে শব্দ থেমে যায়, অনুভবই হয় একমাত্র সত্য। এই তো শিবের পথ, সাধনার, শ্রদ্ধার, আত্মিক জয়ের পথ। চন্দনওয়াড়ি থেকে পিছু টপ এক জীবনের তীর্থযাত্রা, এক সার্থক অস্তিত্বের কথা। হর হর ভোলে। কিলোমিটার মানে আর বেশি নেই, মানে 600 মিটার। আর ওদিকে 29 মিটার পাচ্ছি, পারবো। অনেকক্ষণ ধরে চড়াই হওয়ার পর এখন সমান রাস্তা, প্লেন রাস্তা। সমান মানে কিন্তু একদম সমান না, এরকম হ্যাঁ, কিন্তু চড়াইটা সেরকম নেই। চড়াইটা সেরকম নেই। আমরা খুব ভালো মতো 600 মিটারের যেখান থেকে দেখালাম সেখান থেকে হেঁটে চলেছি। পিছুটা পৌঁছে আমরা একটু বসবো কিছুক্ষণ, খুব বেশি হয়তো বসবো না, তাও 10-15 মিনিট হয়তো আমরা একটু বসবো। এই যে রাস্তাটা দেখছেন, এই দেখুন সকল ঘোড়াগুলো এখান দিয়ে আসছে। এখান থেকেই, ঠিক এই পয়েন্টটা থেকেই পিছু টপের ঘোড়ার রাস্তা আর আমাদের হাঁটার রাস্তা এক হয়ে গেল। চলুন যাওয়া যাক। এখান থেকে রাস্তাটা কিন্তু আবার একটু চড়াই, এবং যথারীতি যেহেতু ঘোড়া যাচ্ছে, ধুলো কিন্তু প্রচুর পরিমাণে উঠছে। এইখান থেকে এবার আমাদের ধুলো খাওয়া, ঘোড়ার লেজের বাড়ি খাওয়া সমস্ত কিছু শুরু হলো। আবার মাস্ক পরে আপনি হাঁটতে পারবেন না, এত হাইটে প্রচুর ধুলো। এবং পিছু টপের এই জায়গাটা কিন্তু আবার বেশ চড়াই। আমরা চলে আসলাম পিছু টপ, 11,800 ফিট। হাঁপানি বা শ্বাসকষ্ট বা অন্য কোনো রকম সমস্যা আমার কিছু হচ্ছে না। শুভ? না, আমারও কিছু হচ্ছে না। আমিও কিন্তু বিন্দাস আছি, 11,800 মিটার উঠে গেছি, কোনো সমস্যা নেই। যেটা হয়ে থাকে সাধারণত চলাফেরা করলে, সেই জিনিসটাই। হ্যাঁ, কারোর একটু বেশি, কারোর একটু কম। আমরা কিন্তু কোনো রকম ডায়নক্স বা অন্য রকম ওষুধ খাইনি। আমরা ভেবেছিলাম যদি আজকে দরকার পড়ে তো আমরা সেটা কনজিউম করব, বাট এখনো পর্যন্ত আমাদের কোনো রকম দরকার পড়ছে না, তার জন্য আমরা এখনো পর্যন্ত খাচ্ছি না। আচ্ছা, পৌঁছে গেলাম তাহলে প্রথম লক্ষ্যে, পিছু টপ। ওপরে লেখা আছে ওয়েলকাম টু ইয়াত্রিস পিছু টপ। আর ছবি তুলে নি ইউটিউব ভিডিওর সাথে সাথে ইউটিউব শর্টস। আমার ইনস্টাগ্রাম চ্যানেলটাও ফলো করতে ভুলবেন না। আমাদের নতুন ইনস্টাগ্রাম চ্যানেলও হয়েছে, আনকাট সুবন্দিতা, আর আমার নিজস্ব চ্যানেল আছে বন্দিতা চক্রবর্তী। অবশ্যই ফলো করবেন আর আমাদের সাপোর্ট করবেন। আমরা কিন্তু এতটা হাইটে কথা বলতে বলতে উঠছি, তার জন্য একটু ভালোবাসা দেবেন, ভিডিওটা একটু শেয়ার করবেন। আর যারা ভাবছেন অমরনাথ যাত্রা 2025-এ আসবেন, তারা আসুন। ইন্ডিয়ান আর্মি সব সময় আছে আমাদের রক্ষা করার জন্য। শুধু তারা যারা যেটা যেটা বলছে সেটা একটুখানি মেনে চলবেন। কথিত আছে ভগবান শিব এখানে মানে দেবতা আর রাক্ষসের মধ্যে যুদ্ধ এখানে থামিয়েছে, আর যে রাক্ষসদের ডেড বডি, রাক্ষসদের যে মৃতদেহগুলো এই মাউন্টেনের টপে মানে কেভ করা আছে, একদম তাই জন্য এই মাউন্টটার নাম হচ্ছে পিছু টপ। মানে ওইখান থেকে এটার আধ্যাত্মিক রহস্য হচ্ছে এটা। পিছু শব্দের অর্থ হলো কাশ্মীরি ভাষায় পিঁপড়ে, আর পিছুটপ কথাটি এসছে পিঁপড়ের মতো অসংখ্য দৈত্য এবং ভগবান শিবের অসাধারণ কৌশলের গল্প থেকে। একসময় অমরনাথ গুহায় পৌঁছাতে গিয়ে অসুর ও রাক্ষসেরা পথ আটকে দেয়। তারা চেয়েছিলেন অমরনাথের জ্ঞান যেন কেউ না পায়। দেবতারা এবং ঋষিরা এই বাধার সামনে অসহায় পড়ে পড়েন। তখন ভগবান শিব নিজের ত্রিশূল ও রুদ্র রূপে তাদের ধ্বংস করতে চাইলেন, কিন্তু পরে তিনি বেছে নেন এক চতুর কৌশল।
তিনি নিজের তাণ্ডব নৃত্যের মাধ্যমে পাহাড়ে এমন কম্পন সৃষ্টি করেন যাতে হাজার হাজার অসুর পিঁপড়ের মতো গুড়িয়ে যায়। এক একজন যেন এক একটা পিস্যু বা পিঁপড়ে। এইভাবেই পাহাড়ি ঢালে পড়ে থাকা হাজারো অসুরের দেহ একেবারে পিঁপড়ে স্তূপে পরিণত হয় এবং সেই স্থানটি হয়ে ওঠে পিস্যুটপ। नमस्ते अस्तु भगवान विश्वेश्वराय महादेवाय त्र्यंबकाय त्रिपुरांतकाय त्रिकाग्निकाय টিস্যুটপের ভান্ডারায় আমরা অল্প করে কিছু খেয়ে নিলাম। বিশেষত আমি একটি লাড্ডু খেয়েছিলাম আর শুভ টুকটাক। এরপরে এই ভান্ডারা থেকেই আমরা রওনা হয়ে গেলাম আমাদের পরবর্তী যাত্রার দিকে। नमस्ते अस्तु भगवान विश्वेश्वराय महादेवाय त्र्यंबकाय त्रिपुरांतकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय টিস্যুটপ থেকে এখন বেরিয়ে যাচ্ছি। একটু জাস্ট মিষ্টি খেলাম। আমি মিষ্টি খেতে একদম পারি না, কিন্তু এখন খেলাম যাতে সুগার ফল না করে। এখন চলেছি শেষনাগের দিকে। শেষনাগ মাত্র 9 কিলোমিটার। চলুন। नमस्ते अस्तु भगवान এক অপূর্ব সৌন্দর্যের সামনে দাঁড়িয়ে রয়েছি। সত্যি পেহেলগাম দিয়ে যাওয়ার রাস্তাটা অসাধারণ। বালতাল হয়ে একদিনেই পৌঁছানো যায়, কয়েক ঘন্টায়, কিন্তু চন্দনবাড়ি থেকে পেহেলগাম থেকে চন্দনবাড়ি হয়ে তারপরে শেষনাগ, পঞ্চতারণী হয়ে যাওয়ার রাস্তাটা অপূর্ব। ক্লান্তি ভুলিয়ে দেবে প্রাকৃতিক সৌন্দর্য। এই শুরু হলো এবার অত্যাচার। নিজেরা যাব না ঘোড়ার ঝাপটা খাবো। একটাই রাস্তা, ঘোড়াগুলো যাচ্ছে, তার মধ্যে প্রচন্ড ধুলো ওড়াতে যাচ্ছে। মুখে মাস্কও পরতে পারবো না, কেন হাইটে উঠছি, শ্বাসের সমস্যা হয়ে যেতে পারে। চলে আসলো আবার চড়াই। শেষনাগের পথে আবার চড়াই। এবার আমরা উঠবো, ঘোড়াও উঠবে, আমরাও উঠবো। টার্গেট আছে দুপুর 2টোর মধ্যে যদি পৌঁছতে পারি। দেখা যাক। এরকম মাটির রাস্তা বা এরকম হারাই রাস্তায় উঠতে সময় লাগে। আমরা ওখান থেকে এরকম ভাবে আসলাম, শিশুটপের ওইখান থেকে এরকম ভাবে আসলাম। এখন আমরা এই রাস্তাটা ধরে যাব। প্রচন্ডই চড়াই রাস্তা। আমরা এখন 11,800 উপরেই আছি। এতক্ষণ চড়াইয়ের পর এখন রাস্তাটা সমান। আপনাদের আমি সাজেস্ট করব, আপনারা যারা অমরনাথ যাত্রা করবেন ভাবছেন, তারা দয়া করে হাইকিং শুজ, যেটা এরকম হাইকের জন্য, সেইগুলো অবশ্যই কিনে নেবেন। অসাধারণ সামনে, অসাধারণ নজারা। আহা, মেঘ ধাক্কা খাচ্ছে পাহাড়ে। আমার মাকে খুব মিস করছি। মা পাহাড় ভীষণ ভালোবাসে, তাই মা বারবার বলেছে সুন্দর সুন্দর করে ভিডিও নিয়ে আসবি। আমি গেলাম না, তুই যেন
যা সব জায়গা। আর অবশ্যই জানাবেন কেমন লাগলো। আমরা কিন্তু খুব কষ্ট করে বানাচ্ছি, কেন এতটা হেঁটে এতটা চড়াই করে কথা বলা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। नमस्ते अस्तु রাস্তাটা ঠিক এইরকম ভাবে গিয়ে এইরকম ভাবে চলে যাচ্ছে। আমরা এভাবে দাঁড়িয়ে আছি, এখন অনেকটা চলে এসেছি। এখন রাস্তা একেবারেই চড়াই নেই, এখন রাস্তা সমানভাবেই চলেছে। শুভ, আমি একটা টুপি কিনেছিলাম, পরে নিয়েছে, আর শুভ ব্যাগটা নিয়েছে আপাতত আমার, আর আমিও সাইড ব্যাগ দুটো নিয়ে যাচ্ছি। কি ভূস্বর্গ কেন বলা হয় বুঝতে পারছি। আঁকা মনে হচ্ছে যেন হাতে আঁকা, সুন্দর করে প্রকৃতি এঁকে নিয়েছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন সকলে হাঁটছে তার টানে। এখন 12:24। আমাদের এখনো মোটামুটি 5 কিলোমিটার বাকি চলতে। জাজিবাল 2 কিলোমিটার, শেখনা 7 কিলোমিটার, আর মহাগানেশ টপ এনজি টপ যেটা 11 কিলোমিটার, পঞ্চতরণী 21 কিলোমিটার, আর হোলিকেপ 27 কিলোমিটার। না মানে আমরা কিন্তু দেখতে দেখতে অনেকটাই চলে এসেছি। শিশু টপ থেকে ছিল 9 কিলোমিটার, না 9 কিলোমিটার। তার মানে আমরা এতক্ষণে মাত্র 2 কিলোমিটার আসলাম। ওরে বাবারে, ভেবেই কেমন লাগছে। আর এদিকে হাইট দেখিয়ে দিয়েছে, শেষনাগ হচ্ছে 12,500 ফিট ওপরে, হ্যাঁ, ওভাল টপ 13,000 ফিট, এনজি টপ 14,800 ফিট, পোষপত্রী 13,500, पंचतरणी 11,500, संगम टॉप 12,000 फीट, होली के 13,500 फीट। भगवान विश्वेश्वरा महादेवा त्र्यंबकाय त्रिपुरा। আমরা এখন এক জায়গায় এসে একটু বিশ্রাম নিচ্ছি, একটু ওয়েট করছি। দূরে দেখতে পাচ্ছেন বরফ চাদরে আচ্ছন্ন হয়ে আছে একটা পাহাড়, ভিউটা অসাধারণ। এখন আমরা প্রায় 13,000 ফিটের উপরে আছি। তা এই জায়গাটা খুবই সুন্দর, ক্লান্তিটা এখানেই দূর হয়ে যায় সৌন্দর্যতার জন্য। त्रिकाय त्रिकाग्निकालाय আসলাম। জজিপাল, এখানে থেকে এটা আমাদের একটা স্টপ নেবো, আমরা একটা রেস্ট নেবো, এখানে জল ভরবো, মেনলি আমাদের টার্গেট। হ্যাঁ, জল খাবো, আর খাবার কিছু খাবো না আমরা, দেবার্গ অনেকটা পিছিয়ে পড়েছে, প্রচুর পিছিয়ে আছে ও। ওর জন্য একটু ওয়েট করব, তারপরে আমরা রওনা দেব শেষনাগের দিকে। এখন কটা বাজে শুভ? এখন বাজে 1:20। 1:20, দুটোর মধ্যে তো আমাদের টার্গেট ছিল, মনে হয় না হবে। কিন্তু আমরা পৌঁছতে পারবো না। একবার জজিপালটা দেখে নিন, আর চারপাশে বিউটিটা দেখে নিন জজিপালের। লিডার নদী বয়ে নিয়ে আছে, লিডার নদী, অপূর্ব ভিউ। প্রচুর পুণ্যার্থী এখানে বিশ্রাম করছে। এই জজিবাল টপের কোনো নির্দিষ্ট কোনো পৌরাণিক গল্প প্রচলিত নয়, তবে অনেক তীর্থযাত্রীরা বিশ্বাস করেন যে এই পথে দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন পথ, যেখানে তিনি গুহায় পথে যাওয়ার সময় কিছু সময় থেমেছিলেন এবং ধ্যানস্থ হয়েছিলেন। त्र्यंबकाय त्रिपुरांतकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय। জজিপাল টপেও কিন্তু অজস্র ভান্ডারা আছে, আপনারা এখানে চাইলেও বিশ্রাম নিয়ে কিছু খেয়ে নিতে পারেন। প্রচন্ড ধুলো উঠছে, আমি আর যেটা পরে যাতায়াত করি সেটা নিয়েছি, সেটা বেঁধে নিয়েছি। এখন চলেছি শেষনাগের দিকে। দেবাদিদেবের মহাদেবের নন্দী ছিলেন ব্যক্তিগত বাহন। চাঁদ, যাকে
তিনি ত্যাগ করেছিলেন চন্দনবাড়িতে ছিলেন মাতার অলংকার। সাপ মানে বাসুকি শেষনাগ, তিনি ছিলেন গলার অলংকার। পঞ্চভূত ছিলেন দেহের উপাদান। আত্মা, যেটা তিনি ত্যাগ করেছিলেন গুহাতে, যেটা হচ্ছে ত্যাগের চূড়ান্ত রূপ। পথ সরু, পাশে খাড়া ঢাল, আর নিচে বয়ে চলেছে লিডার নদী, আর সাথে হলো সাদা নীল মেঘের খেলা। দুপা চললেও মনে হয় যেন কোনো অলৌকিক শক্তি আমাদের বয়ে নিয়ে চলে। এই পথ আর শুধুই পাহাড় নয়, এ যেন এক আত্মাশুদ্ধির এক চূড়ান্ত ধাপ। सदाशिवाय श्रीमन्महादेवाय नमः। ঘোড়া, খচ্চর আর কিছু কাঁপা পাড় শব্দ ভেঙে দেয় একবার নীরবতা। তবুও প্রকৃতির মাঝে যেন ছড়িয়ে আছে শিবের স্থিরতা। বিভিন্ন শিখরে উঠে যদি চোখ বন্ধ করি এক পলক, তখনই সত্যি মনে হয় এই পাহাড়ই তো মহাদেব, এই পাহাড়েই মহাদেব। कालाग्निरुद्राय नीलकण्ठाय मृत्युञ्जय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः। রাস্তা যেতে যেতে পাশ দিয়ে ঠিক এইরকমই অপূর্ব এক ঝর্ণা। ও কি লাগছে, প্রকৃতির কি রূপ। রাস্তার খাড়াটা দেখুন, শেষনাগ অব্দি এইরকম খাড়া এখন চলবে, আর এভাবে পালকি করে নিয়ে যাচ্ছে। রাস্তাটা কিন্তু খুব সাবধানে যাবেন, প্রচন্ড গুড়ি গুড়ি পাথর, পা হড়কে যেতে পারে। আর সামনে ওরকম ঝর্ণা। এখন কিন্তু আমাদের উপরে উঠতে হবে, প্রচুর পুণ্যার্থীরা যাচ্ছে, প্রচুর লোকের ভিড়। আর যেতে যেতে ভিউটা দেখুন, অসাধারণ লাগছে, সমস্ত পথে ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে। নাগাগোঠি রাস্তা খুবই বাজে, খুবই খাড়াই, এবড়ো খেবড়ো রাস্তা। তবু আমরা মনোবল হারাইনি, মনে শুধু জয় ভোলে, হর হর মহাদেব বলে এগিয়ে চলেছিলাম। জানি এই পথ আমরা জয় করবই, তার টানে। রাস্তাটা দেখুন, আমরা ঠিক ওইভাবে এরকম বেঁকে এরকম উঁচুতে উঠছি, আর সামনে এরকম ভাবে যাবো আমরা। शिवाय श्रीमन्महादेवाय এখান থেকে সিঁড়ি, পুরো খাড়াই সিঁড়ি, রেস্ট নিয়ে নিয়ে সকলে উঠছেন। আর ডান দিকটা ছেড়ে দেওয়া হয়েছে যারা পালকিতে যাচ্ছেন তাদের জন্য। महादेवाय त्र्यम्बकाय त्रिपुरान्तकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकण्ठाय এটা হচ্ছে নাগাকোটি। আমরা চলে আসলাম নাগাকোটিতে, পালকিটা নাগাকোটি পর্যন্তই যাচ্ছে। আর নাগাকোটিতে কিন্তু প্রচুর মেডিকেল ক্যাম্প আছে,
হ্যাঁ প্রচুর অক্সিজেনের ব্যবস্থা আছে। আপনাদের যাদের যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অক্সিজেন নিতে পারেন। আমার শ্বাস শুনে মনে করবেন না আমার অক্সিজেন লাগবে। আপনারা ক্ষীরগঙ্গা তো দেখেছেন, আমি হাঁপিয়ে গেছি, তো জাস্ট আমার কাছে নর্মাল। আপনারা চাইলে এখানে মানে অক্সিজেন নিতেই পারেন, মেডিকেল ফেসিলিটি এখানে অ্যাভেলেবেল আছে। বিশ্বাস করা হয় এই পথে পাহাড়ের কোলে শুয়ে থাকা এক নাগরাজের রেখা। তিনি পাহাড় ও পাহাড়ের পাহারা দেন, তীর্থযাত্রীদের রক্ষা করেন, আর যারা মন থেকে শুদ্ধ তাদের কষ্টের ভারও তিনি বহন করেন। এই জায়গাটার নামই হলো নাগাকোটি। গিয়ে যাবে বুঝতে পারছি না, এখন এই পরিস্থিতিতে ঘোরা যাবে না, মানুষ যাবে। মানে সাংঘাতিক অবস্থা, মানে সাধারণ মানুষের হাঁটার জায়গা নেই, ঘোড়ার উপদ্রব শুরু হয়ে গেছে এখানে। সাংঘাতিক। त्र्यंबकाय त्रिपुरांतकाय त्रिकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महादेवाय नमः। দৃশ্যটা দেখুন আপনারা একবার, অপূর্ব দৃশ্য, নীল জল, সামনে গ্লেসিয়ার, অপূর্ব দৃশ্য। আমার কথা শুনে বুঝতে পারছেন কতটা পরিমাণ হাঁপিয়েছি, এবার হাঁপাচ্ছি। সম্ভবত আমরা প্রায় 13,000 ফিটের উপর আছি এখন সমুদ্র পৃষ্ঠ থেকে। আর সামনে দেখতে পাচ্ছেন পাহাড়ে কিছু কিছু জায়গায় বরফ জমে আছে, সামনে গ্লেসিয়ার। এখানে প্রচুর দর্শনার্থী ঘোড়া করে আসছে, কেউ কেউ হেঁটে আসছে। আমরা প্রায় হাঁপিয়ে পড়েছি, আর এনার্জি এখন নেই দিনের শেষে। শেষনাগ এখনো কত কিলোমিটার বলতে পারবো না, তবে শেষনাগে যাওয়ার মানে যেটা যোগীপাতের পর থেকে শেষনাগ যাওয়ার যে রাস্তাটা প্রচন্ডই খারাপ, প্রচন্ড খারাপ এই রাস্তা। এখনো অব্দি সম্ভবত 3 কিলোমিটার মতো বাকি আছে, 2.5-3 কিলোমিটার। সময় গড়িয়ে পড়ছে 3:10, 4:30-5টাকে ঢুকতে পারছি না। এই ঘোড়ার জ্বালায় যাওয়াটা প্রচন্ড মুশকিল হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একে রাস্তা সরু, তার মধ্যে পাশ দিয়ে এবার ঘোড়া যাচ্ছে, আর যখন তখন ধাক্কা দিয়ে দিচ্ছে। এই রাস্তাটার সৌন্দর্যটাই আলাদা। আপনি দূরে পাহাড়গুলো দেখুন, ও সূর্যের আলোতে কি দারুণ লাগছে, কি অসাধারণ লাগছে। না আসলে বিশ্বাস করতে পারতাম না। আর লেন্স কতটা আপনাদের ক্যামেরা মানে বন্দি করে আপনাদের বোঝানোর চেষ্টা করতে পারছি বুঝতে পারছি না, কতটা জাস্টিফাই করছে। তবে আমাদের খালি চোখে কিন্তু মারাত্মক সুন্দর লাগছে, অপূর্ব লাগছে। আমরা চেষ্টা করছি আপনাদের ছোট স্ক্রিন হোক কিংবা বড় স্ক্রিন, আপনাদের একটুখানি ঝলক দেখানো, একটু বোঝানোর যে এই জায়গাটা কিরকম। আমরা যদি খুব ভুল না হই তাহলে আমরা শেষনাগে ক্যাম্পের কাছাকাছি একদম চলে এসেছি। এই চন্দনবাড়ি থেকে পবিত্র গুহার যে যাত্রা, এই যাত্রাপথটা কিন্তু ভারী সুন্দর। দূর থেকে আমরা লক্ষ্য করলাম শেষনাগ লেকটি, অপূর্ব লাগছিল, জাস্ট চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। ঘোড়ার জ্বালা এখানে চলা খুবই মুশকিল, এত সরু রাস্তা, এত সুন্দর সিনারি দেখবো না ঘোড়ার জন্য সাইড দেবো, উঠতে হবে এই উঁচুতে, সাংঘাতিক জিনিস। যখন ভগবান শিব দেবী পার্বতীকে অমরত্বের গোপন কাহিনী বলার সিদ্ধান্ত নেন, তিনি সেই জ্ঞান শুধুমাত্র পার্বতীকেই দিতে চেয়েছিলেন, আর কাউকে নয়। শেষনাগ হলেন সাপেদের রাজা, এক অসীম শক্তিশালী এবং জ্ঞানী সর্প, যিনি ভগবান বিষ্ণুর শয্যা হিসেবেও পরিচিত। তিনি বহু যুগ ধরে ঈশ্বরদের সেবা করে চলেছেন। অমরনাথ যাত্রার কাহিনীতে শিবের অন্যতম অনুগামী ছিলেন শেষনাগ।
শিবের সঙ্গেই ছিলেন তিনি এই গুহাযাত্রায়। নজারাটা একবার দেখুন, মুগ্ধ হয়ে যাওয়ার মতো জায়গা। মনে ক্লান্তিগুলো হাওয়াতে দূর হয়ে যাচ্ছে, কিন্তু প্রচন্ড ধুলো, মাস্ক পরে হাঁটা যাচ্ছে না। আমি তো তাও এটা পরে যাচ্ছি। আমাকে এখানে একজন গার্ড বললেন অক্সিজেন কম হয়ে যাবে এটা নামাতে, কিন্তু প্রচন্ড ধুলো যাচ্ছে। যেই জায়গায় শিব শেষনাগকে ত্যাগ করেন সেই জায়গায় গড়ে ওঠে একটি হ্রদ, যার নাম শেষনাগ লেক। এটি 12,000 ফুট উচ্চতায় অবস্থিত, বরফে ঘেরা পাহাড় ও হিমবাহ দ্বারা বেষ্টিত। বিশ্বাস করা হয় এই হ্রদের নীল জলরাশি আজও শেষনাগের উপস্থিতিকে প্রতিফলিত করে চলেছে। তার নিঃশব্দ ধ্যান, আত্মত্যাগ ও বিশ্বাসের ছায়া মিশিয়ে রয়েছে এই লেক। রাস্তাটা কিছুটা নিচে নামার, তারপর আবার কিছুটা উপরে উঠবো আমরা। এখনো অব্দি শেষনাগ ক্যাম্প অ্যারাউন্ড 2 কিলোমিটার বাকি আছে। আর চোখের সামনে একটা গ্লেসিয়ার আপনারা দেখতেই পাচ্ছেন। জায়গাটার ভাইবসটা কিন্তু অপূর্ব। এই হচ্ছে গ্লেসিয়ার, এরকম একটা ওয়াটার বডি প্রায় ক্রস করছি আমরা। খুব সুন্দর অবস্থা, খারাপ, সাংঘাতিক অবস্থা, সাংঘাতিক। পাহাড়ের রেঞ্জটা অপূর্ব, কি অপূর্ব পাহাড়ের রেঞ্জটা। আমরা চলে আসলাম শেষনাগ। অনেকক্ষণ আগেই লেকটা আমরা দেখতে পেয়েছি। লেকের ধারে বসে আমরা অনেকটা সময় কাটিয়েছি তিনজনে। অবশেষে 12,800 ফিট শেষনাগ। একটু গেলেই আর ক্যাম্প, আর বেশিক্ষণ নেই। আমরা ক্যাম্পে পৌঁছে যাব 4:10 বাজে। আমরা ক্যাম্পে পৌঁছে যাব। ক্যাম্পে গিয়ে আমরা চেষ্টা করছি যাতে একটু গরম জল পেয়ে একটু স্নান করতে পারি। কেন আমরা অনেক তাড়াতাড়ি 4:10 আমরা বিশ্রাম বেশ না নিয়েই চলে এসেছি। তো আর দেরি করবো না, এবার একেবারে ক্যাম্পে চলে যাই। ক্যাম্পটা চুজ করে তারপর আপনাদের দেখাবো অবশ্যই ক্যাম্পে কত টাকা নিল না নিল, সমস্ত কিছু ইনফরমেশন থাকছে। যতক্ষণ না ক্যাম্প চুজ করছি ততক্ষণ রাস্তাটা দেখতে থাকুন। শেষনাগের রাস্তা কিন্তু প্রচন্ডই চড়াই, তাই তো? হ্যাঁ, খুবই জঘন্য রাস্তা, খুবই জঘন্য রাস্তা, সত্যি কথা। মোড়া যাচ্ছে পাশ দিয়ে, আরো রাস্তাটা বাজে হয়ে গেছে। আর তারপরে পুরো পাথরের রাস্তা, আরো বেশি কষ্ট হচ্ছে। চড়াই রাস্তা, পাথরের রাস্তা। চলুন ওটা একবার দেখুন, ওই দিককার ভিউ আর এই দিককার ভিউ, তোমাদের কাছে বিস্তার ফারাক। কি অপূর্বই না লাগছে না? একটা অসাধারণ আধ্যাত্মিক বৈশিষ্ট্য আছে, অসাধারণ। আমরা ঢুকছি আমাদের আজকের অন্তিম যাত্রা শেষনাগ বেস ক্যাম্প। আমরা এখন ক্যাম্পে ঢুকলাম, শেষনাগ ক্যাম্পে, মানে যে বেস ক্যাম্পটা, সেখানে ঢোকার পর আমাদের প্রথমে চেক ইন হলো। চেক ইন হওয়ার পর আমাদের 300 মিটার আগে ক্যাম্প নিতে হবে। সত্যি কথা বলতে শরীর আর দিচ্ছে না, এখন রেস্ট চাইছে। টোটাল আজকে এখন আমরা আছি প্রায় 12,500 ফুটের ওপরে। मृत्युञ्जय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन्महा। আমরা টেন্ট নিয়ে নিয়েছি শেষনাগে এসে। টেন্টে 10 জনের জন্য আমাদের নিতে হলো, সেখানে 10 জনের জন্য আমাদের দিতে হলো 6,000 টাকা। এইবার এই 10 জনের মধ্যে আপনি 6 জন থাকুন, 7 জন থাকুন, 8 জন থাকুন, ডাজন্ট ম্যাটার, আপনাকে 6,000 টাকা দিতেই হবেই। তো আমরা আপাতত 7 জন আছি 10 জনের ইয়েতে, এর থেকে কমে কোনো টেন্ট নেই। যাই হোক, টেন্ট এরকম দেখতে, এরকম প্রচুর টেন্ট। তার মধ্যে হচ্ছে এই টেন্টটা হচ্ছে আমাদের। এখানে আমাদের মোটামুটি সবাই বসে আছে। 10 জন এই টেন্টে ভদ্রনে, 7 জন আছি। তা এই হচ্ছে আজকের আপডেট। আর সত্যি কথা বলতে সারাদিন ক্লান্ত থাকার পর ওই টেন্ট বাছাই করে কোনটা ভালো ঘর কি অত কিছু করে
থাকা যায় না। এটাই পেয়েছি, এটাই অনেক। আর খিরগঙ্গা থেকে তো এর থেকে বাজে অবস্থা আমাদের ছিল। তা যাই হোক, একটু পরে আমরা ফ্রেশ হওয়ার সেরকম কিছু ট্রাই করলাম না, কেন সামনে সেমদের মুখ হাত পা ধুতে গিয়ে আমাদের জমে গেছে, লিটারালি জমে গেছে হাত পা, মানে পুরো বরফের জল ডাইরেক্ট আসছে এখানে। তো আমরা স্নান করার ট্রাই নিলাম না, জাস্ট মুখ টুক ফ্রেশ হয়ে নিলাম। এখানে কিন্তু ভালোই এখন ঠান্ডা লাগছে, যেহেতু ট্রেক করছি না, হাঁটছি না। ভাবছি কাল সকালে বেরোনোর সময় জ্যাকেটটা বের করে নেব, কেন যদি প্রয়োজন পড়ে। প্লাস কালকে রাতে একটা কিছু মোটা যদি পাই সে শুনে নেবো। আর লাঙ্গারটা এখান থেকে একটুখানি দূরে, একটুখানি হাঁটতে হবে লাঙ্গারে যাওয়ার জন্য। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে আমাদের ভিউ, যেটা হচ্ছে আমাদের টেন্ট থেকে দেখা যাচ্ছে পুরো পাহাড়ের কোলে আমাদের সুন্দর একটা ছোট ভ্যালির মধ্যে আমাদের ভিউ। এত সুন্দর একটা জায়গা, সত্যি দারুণ দারুণ। মানে এই যে সৌন্দর্য, এই সৌন্দর্যটা না আসলে বোঝা যায় না। অসাধারণ, মুখে বলে বোঝানো যায় না। আমরা সকলে রাতে লঙ্গারে খেয়ে নিয়ে সকালই ঘুমিয়ে পড়েছিলাম এবং পরের দিন ছিল আমাদের পঞ্চতারণীর দিকে যাত্রা। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল। দেখা হচ্ছে খুব শিগগিরই অমরনাথ যাত্রার পরবর্তী পর্ব নিয়ে।